হাতে বদনা নিয়েই দৌড়ে বের হয়। আম্মু দৌড় দাও। তখন ইয়ামিনের মা ইয়ামিনকে নিয়ে দৌড়াতে লাগলো। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পৌষ মাসের হাড় কাঁপানো শীত। ইয়ামিনের নানি বাড়ির গ্রামের নাম রসুলপুর। গ্রামে কুয়াশায় এমন ভাবে ঢেকে আছে যে হাত বাড়ালেই যেন কুয়াশা ছোঁয়া যায়। সন্ধ্যা নামতে না নামতেই গ্রামে গভীর রাত নেমে আসে। ওই গ্রামে এক প্রান্তে ইয়ামিনের নানা বাড়ি। একদিন রাতের বেলা রান্নাঘরে সবাই একসাথে বসে আছে, কারণ রান্নাঘরটা চুলা জ্বলার কারণে অনেক গরম। মাটির চুলায় দাও দাও করে আগুন জ্বলছে। ইয়ামিনের নানি এক মনে পিঠা বানাচ্ছে। পিঠা তৈরির ধোঁয়ায় আর খেজুরের গুড়ের গন্ধে পুরো রান্নাঘর মো করছে। চুলার পাশে ইয়ামিন আর শ্রাবণী বসে আছে। ইয়ামিনের নানি একটা ভাপা পিঠা প্লেটে রাখতে না রাখতে ইয়ামিন সেই পিঠাটা নিয়ে খেতে লাগলো। খুব মজার। নানি তাড়াতাড়ি দাও, তোমার পিঠার গ্রানে আর স্বাদে আমার জিভে জল চলে আসছে। তোমার হাতের ভাপা পিঠার গন্ধে যেন মরা মানুষও জ্যান্ত হয়ে যাবে। ঠিক তখনই শ্রাবণী হেসে উঠল। তুমি তো আর মরা মানুষ না ইয়ামিন, তুমি তো একটা রাক্ষস। এটা নিয়ে কয়টা পিঠা খেলে বলো তো? 5টা না 6টা? সাম্বা, একদম হিংসা করবা না। শীতের দিনে পিঠা না খেলে কি শীতের কি মজা সেটা কি বোঝা যায়? আর নানির হাতের পিঠা মানে স্পেশাল। নানি আর একটু বেশি করে নারকেল দিবা, আর সেটা আমাকেই দিবা কিন্তু। খাও নানু ভাই, যা তো খুশি তা তো খাও, তোমার জন্যই তো পিঠা। শীতের রাতে পিঠা খাইলে শরীর গরম থাকে, কিন্তু বেশি খেও না যেন পেট খারাপ করবে। ইয়ামিন তার নানির কথা শুনে ইয়ামিন বলে, আরে কিচ্ছু হবে না নানি, আমার পেট হলো লোহার মতো, এখন লোহা খেলেও লোহা হজম হয়ে যাবে। বাইরে তখন ঝিঝি পোকা ডাকছে। দূর থেকে শিয়াল ডাকার শব্দ শোনা গেল। এটা শুনে শ্রাবণী একটু ভয় পেল। খালা, বাইরে কেমন অন্ধকার দেখছো? আর ওই বাঁশঝাড়ের দিক থেকে কেমন যেন শব্দ আসছে। ইয়ামিনের নানি তখন ওদের দুজনকে বলে, শীতের রাতে আশেপাশে কত কিছু নড়াচড়া করে, ওদিকে কান দেওয়ার দরকার নেই, সাবধানে থাকা ভালো। তোমরা কি জানো, অনেক কাল আগে এই গ্রামে এক মহিলা পিঠা বানাতে গিয়েছিল, তখন তার সাথে কি হয়েছিল? তখন ইয়ামিন থমকে যায়। ইয়ামিন তখন তার নানিকে বলে, নানি কি হয়েছিল? ভূতের গল্প নাকি, বলো তো? সে অনেক আগের কথা। তখন এই গ্রামে কারেন্ট ছিল না, হারিকেনের আলোয় মানুষ চলাফেরা করত। গ্রামের শেষ মাথায় এক মহিলা থাকতো। এক আমাবস্যার রাতে সেই মহিলা আমার মতনই পিঠা বানাচ্ছিল। তখন অনেক রাত। মহিলা যখন পিঠা বানাচ্ছিল, কোথা থেকে যেন একটা হাত লম্বা হয়ে মহিলার দিকে এগিয়ে এলো। সেটা কোনো মানুষের হাত নয়, হাতে লম্বা লম্বা নখ আছে আর অদ্ভুত। তারপর কি হলো খালাম্মা? যে হাত বাড়িয়েছে সে ভয়ানক গলায় বলে, আমারে পিঠা দে, আমারে পিঠা দে। তখন ওই মহিলা অনেক ভয় পায়, কিন্তু মহিলাটা অনেক বুদ্ধিমতী ছিল। সে বুঝতে পারলো এটা মানুষ না, এটা নিশিভূত। আর সেই মহিলাটা তখন বলে, দাঁড়া, পিঠা দিচ্ছি। এ কথা বলেই মহিলা চুলার আগুনে লোহার খুন্তিটা গরম করে, আর তখনই সেই লোহার খুন্তিটা টপ করে সেই হাতে চেপে ধরলো। বলো কি নানি, তারপর? তারপর আর কি, ভূতটা তখন চেঁচামেচি শুরু করে, ওরে বাবা রে, মরে গেলাম রে। তখন ভূতটা এত জোরে চিৎকার দিল যে মনে হলো আসমান ভেঙে পড়লো। সেই রাতে আর কেউ কিছু দেখলো না, কিন্তু পরদিন সকালে উঠে সেই মহিলাটা দেখতে পায় তার রান্নাঘরের জানলার পাশে একটা মস্ত বড় কাক মরে পড়ে আছে। তার ডানায় পোড়া দাগ, মানে ওই ভূতটা
মরে কাক হয়ে গেছে। ইয়ামিনের নানি গল্প তখনই শেষ করে ফেলে। গল্প শুনতে শুনতে ইয়ামিন কখন যেন তার হাতের পিঠাটা মাটিতে ফেলে দিল। আর ইয়ামিন তখন বলে, নানি আমার খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে রান্নাঘরের আশেপাশে কেউ হাঁটাচলা করছে। আচ্ছা নানি, সত্যি করে বলো তো, ওই ভূতটা পুরোপুরি মরে গেছে নাকি ওর আত্মা এখনো ঘোরাফেরা করে? তখন শ্রাবণী এই সুযোগে ইয়ামিনকে ভয় দেখানোর জন্য বলে, কে জানে ইয়ামিন, হয়তোবা সেই ভূতটা পিঠার গন্ধ পেলেই চলে আসে। তুমি তো অনেক পিঠা খাইছো, তোমার গায়ে তো এখনো গুড়ের গন্ধ আছে। সেই গন্ধে যদি সেই ভূতটা চলে আসে। চুপ থাকবো সাম্বার বাচ্চা, ফালতু কথা বলবা না। আমার ভয় দেখাইতেছো, আমগুলো বইলা দেবো। ইয়ামিন অনেক ভয় পাচ্ছিল, কিন্তু ইয়ামিন পিঠার লোভ সামলাতে পারলো না। ইয়ামিন তখন ভয়ের চোটে আরো 2টা পিঠা খেয়ে ফেললো। ইয়ামিনের পেটটা তখন বেশ টান টান। ইয়ামিনের নানি তখন বলে, চলো সবাই এখন ঘরে যাই, অনেক রাত হয়ে গেল, এখন বাইরে থাকা ঠিক হবে না। এই বলে ওরা সবাই ঘরে চলে যায়। আর রান্নাঘরে সেই পিঠাটা মাটিতে পড়ে আছে। ঠিক এক অদৃশ্য হাত এসে সেই পিঠাটা নিয়ে যায়। রাত তখন 11টা। গ্রামের হিসাবে রাত অনেক। সবাই যে যার ঘরে ঘুমানোর আয়োজন করছে। ইয়ামিন আর তার মা এক ঘরে, পাশের ঘরে তার নানি আর শ্রাবণী। লেপের উষ্ণতা পেয়ে ইয়ামিনের 2 চোখে ঘুম জড়িয়ে এলো, কিন্তু ইয়ামিনের পেটে তখন অন্যরকম কথা বলছে। অতিরিক্ত নারকেল আর গুড় পেটে গিয়ে যেন যুদ্ধ শুরু করেছে। ঘুমের মধ্যে ইয়ামিন স্বপ্নে দেখে একটা বিশাল কাক তার পেটের উপরে নাচছে আর বলছে, পিঠা দে, পিঠা দে। তুই একা একা পিঠা খেয়েছিস ইয়ামিন, আমাকে দিবি না? না না, আমি দিব না। ঠিক হঠাৎই ইয়ামিনের ঘুম ভেঙে গেল। পেটের ভিতরে গুড় 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 শব্দ শুরু হলো। ইয়ামিনের মনে হচ্ছে ইয়ামিনের পেটের নাড়ি ভুঁড়ি সব যেন পেঁচিয়ে যাচ্ছে। উফ মারে, পেটটা এমন মোচড়াচ্ছে কেন? শুয়ে আর থাকতে পারলাম না। পেটটা এত জোরে মোচড়াচ্ছে, আমি তো মারাই যাব। ঘড়িতে এখন রাত 12টা বাজে, আমি শেষ। আম্মু, ওই আম্মু। ইয়ামিনের মা তখন গভীর ঘুমে। ইয়ামিন তখন তার মাকে বলে, আম্মু ওঠো না প্লিজ, আমার পেট মতো দিচ্ছে। আমার অনেক জোরে টয়লেট পেয়েছে। আম্মু ওঠো। তখন ইয়ামিনের মা ঘুমের ঘরে বলে, ধুর ইয়ামিন, কালকে সকালে যাও, এখন ঘুমাও। আম্মু রে, সকাল পর্যন্ত আমি আটকে রাখতে পারবো না। আম্মু এখনই উঠো, আমার খুব জোরে টয়লেট পাইছে। নারকেল পিঠা খায়া আমার পেটটা গুড়গুড় করতেছে। ঠিক তখনই ইয়ামিনের মা অনেক বিরক্ত মুখে উঠে সে বলে, তোরে না আর মানা করছিলাম এত পিঠা খাইতে? রাক্ষসের মতন গিললে তো পেট খারাপ হবেই। এখন যাও, একা একা বাথরুমে যাও, আমি যাইতে পারবো না। ইয়ামিন তখন ভয় কুকরে বলে, আমি একা যাব? তুমি জানো না বাথরুমটা ওই বাঁশঝাড়ের নিচে? নানি আমাকে বলছে ওইখানে ভূত থাকে। আমি একা যাইতে পারবো না, তুমি চলো। ইয়ামিন, এত বিরক্ত করতেছো কেন? একটু কষ্ট করে আটকায় রাখো সকাল পর্যন্ত। এত রাতে আমাকে টানাটানি করো না। গ্রামের বাড়ি, বাইরে কত ঠান্ডা পড়ছে, আর আমার হালকা ভয়ও লাগতাছে। আমি বাইরে যাইতে পারবো না। ঠান্ডা হোক আর যাই হোক, তুমি আমার টয়লেটে নিয়ে যাবা কিনা সেটা বলো। তুমি না গেলে কিন্তু আমি এইখানেই ছাইড়া দেবো। এটা কিন্তু ইয়ামিনের আলটিমেটাম। ইয়ামিনের মা আর দেরি না করে দরজা খুলে ইয়ামিন আর ইয়ামিনের মা বাইরে বের হলো। বাইরে কুয়াশা ঢাকা আর কনকনে শীত। ইয়ামিনের মা হাতে টর্চ লাইট নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যেতে লাগলো। তারা তখন দুজন মিলে বাথরুমের সামনে যায়। ইয়ামিন বাথরুমে ঢুকলো, মা বাইরে দাঁড়িয়ে আছে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। ইয়ামিনের মা ইয়ামিনকে বাইরে থেকে বলে, ইয়ামিন, তাড়াতাড়ি করো, আমার ভয় ভয় করতেছে। শিয়াল ডাকা শব্দ পাইতেছোস? এত রাতে তোর হাগায় ধরছে। ভিতর থেকে ইয়ামিন বলতে থাকে, না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে আবার। আম্মু একটু কষ্ট করে দাঁড়াও, পেটটা পুরোপুরি খালি না হলে শান্তি পাচ্ছি না। মিনিট 10 পর ইয়ামিন টয়লেটের যুদ্ধ শেষ করে বের হলো। মা তখন বলে, ইয়ামিন, চলো চলো, জলদি চলো। ঘরে ফিরে এসে ইয়ামিন বলল, যাক শান্তি, পেটটা আমার পুরোপুরি হালকা হয়ে গেছে। মনে
হচ্ছে আমি বাতাসে উড়ছি। ইয়ামিন, বাতাসে উড়া লাগবো না, ল্যাপের তলে ঢুকো, ঘুমাও। এরপর ওরা দুজন ঘুমিয়ে পড়ে, কিন্তু ইয়ামিনের এই শান্তিটা বেশিক্ষণ টিকলো না। রাত তখন ৩টা, চারপাশ নিঝুম। হঠাৎই ইয়ামিনের পেটে আবারও সেই পরিচিত মোচড়, এবার আগের চেয়ে তীব্র। মনে হচ্ছে পেটের ভিতরে কেউ ড্রাম বাজাচ্ছে। ইয়ামিন তখন ছটফট করতে লাগলো। আম্মু, ওই আম্মু। ইয়ামিনের মা ইয়ামিনের ডাক শুনে এবার আর নড়লেন না। ইয়ামিন তখন জোরে চেঁচামেচি শুরু করলো। আম্মু ওঠো, সর্বনাশ হয়ে যাচ্ছে। কি হয়েছে ইয়ামিন, চোর ঢুকছে? ইয়ামিন তখন পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা বাংলার পাঁচের মতো। চল না আম্মু, বাথরুম ডাকছে, আমার বাথরুমে যাব। ইয়ামিনের মা এবার সত্যি রেগে বললেন, ইয়ামিন, তুই কি পাগল হইছস? রাত ৩টার সময় আবার বাথরুম? আমি পারবো না, তুই একা যা। আর নাইলে ঘরের মধ্যে ওই বালতিতে যা কর, আমি তাও যাইতে পারবো না। ইয়ামিন তখন বিরক্ত হয়ে বলল, ছি আম্মু, বালতিতে কেমনে করব? আম্মু প্লিজ চলো না। নানির ওই ভূতের গল্প শোনার পর আমার আর পা চলতেছে না। আমি একা গেলে যদি সেই ভূতটা আমারে কাক বানায় দেয়। তোর ওই ভূতের গুষ্টি গেলাই, আমি এত শীতে ঘর থেকে বের হতে পারবো না। তুই বাথরুমে যা, আমি জানলা দিয়ে টস মারতাছি। তখন ইয়ামিন রেগে মেগে বলে, আম্মু তুমি যদি এখন আমার সাথে না যাও, আমি সত্যি সত্যি প্যান্টে হাগু করে দিব। তারপর কিন্তু এই হাগু তুমিই ধুবা। ভেবে দেখো কি করবা। আমি কিন্তু দিলাম ছাইরা। ছেলের এমন জঘন্য হুমকি শুনে মা আর ঘরে থাকতে পারলেন না। রাগে গজগজ করতে করতে তারা ঘরে বের হলেন। আল্লাহ, আমারে কেন যেই ছেলের মা বানাইছিলা? চল এখনই বাথরুমে, তোরে আমি বাথরুমের মধ্যে ঢুকাই দিয়া তালা মাইরা থুই আমু, ওখানে ঘুমাবি। আবার সেই ইয়ামিনের পেট খারাপ যাত্রা। রাত ৩টা, গ্রামের পরিবেশ আরো ভয়ঙ্কর। কুয়াশা আরো ঘন হয়েছে, বাসঝাড়টা অন্ধকারে ভয়ানক হয়ে উঠেছে। আশেপাশে মানুষ হাঁটা চলার শব্দ হচ্ছে। ইয়ামিন দৌড়ে বাথরুমে ঢুকলো। ইয়ামিনের মা বাইরে দাঁড়িয়ে আছে আর রেগে মেগে ছেলেকে বকতে শুরু করেছেন। খা, আরো বেশি করে পিঠা খা, আর ওই বাথরুমের মধ্যে যা ঘুমা। ঠিক তখনই হঠাৎ টিনের উপরে কি যেন ধপ করে পড়ার শব্দ হলো। ইয়ামিন বাথরুম থেকে চমকে উঠলো। আম্মু তুমি কি বাইরে থেকে ঢিল মারলা? ওই, আমি ঢিল মারবো কেন? আমার শীতে এখানে অবস্থা খারাপ, তুই তাড়াতাড়ি বাইর হ। ইয়ামিন তখন আবারও টয়লেটের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই টিনের উপরে কে যেন হাঁটার শব্দ হচ্ছে। মনে হচ্ছে ভয়ানক কেউ টিনের উপরে হেঁটে বেড়াচ্ছে। পায়ের শব্দটা অনেক ভয়ানক, কোনো পশু পাখির হাঁটার শব্দ না, একদম যেন মানুষের পায়ের শব্দ। ইয়ামিনের গায়ের লোম তখন দাঁড়িয়ে গেল। আম্মু তুমি কি শুনতে পারতেছো? টয়লেটের চালের উপর কে যেন হাঁটতেছে। হ্যাঁ ইয়ামিন, আমিও শুনতাছি। তুই কি বের হবি? আমার কিন্তু ভয় কলিজা শুকাই যাইতেছে, আমি চলে গেলাম, তুই থাক। আম্মু আমার তো এখনো শেষ হয় নাই, আরেকটু বাকি। আর মনে হচ্ছে ভয়ে আমি এখানে জমে যাচ্ছি। ভয়ে আমার টয়লেটও হইতেছে না। তোর হাগু আমি চুলাই দেই, তুই বের হ বলছি। ওই দেখ, বাঁশঝাড়ের দিক থেকে কেমন পচা মার্কা গন্ধ আসতেছে। ঠিক তখনই টিনের চালে এক অদৃশ্য ছায়া পা ঝুলিয়ে বসে আছে। ইয়ামিনের মা যখন টর্চের আলো ফেললো, ঠিক তখন দেখতে পায় দুটো পা, কিন্তু পা দুটো উল্টো দিকে ঘোরান। কেউ একজন টিনের চালে বসে পা ঝুলাচ্ছে, আর সেই পা দুলানো তালে তালে টিনেও শব্দ হচ্ছে। ইয়ামিনের মা বাইরে থেকে সেটা দেখলেন। ইয়ামিনের মা চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে তার স্বর বের হচ্ছে না। তিনি শুধু গোংরানির মতন শব্দ করতে লাগলেন। ইয়ামিন, তুই বাইরে হবি না আমি গেলাম। ইয়ামিন তখন প্যান্টের বোতাম লাগানোর অপেক্ষা করলো না, হাতে বদনা নিয়েই দৌড়ে বের হয়। আম্মু দৌড় দাও। তখন ইয়ামিনের মা ইয়ামিনকে নিয়ে দৌড়াতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই মা আর ছেলে ঝড়ে বেগে দৌড়ে ঘরের ভিতরে গেল। তাদের পিছনে বাঁশঝাড়ের দিক থেকে একটা হাসি ভেসে এলো। আর তারপর থেকে তাদের ঘরের উপরে টিনের চালে ধূপধাপ ঢিল পড়া শব্দ শুরু হলো। তারা দরজাটা খুব জোরে লাগিয়ে দিল। দুজনেই অনেক ভয় পায়। ইয়ামিনের প্যান্টটা তখনও ঠিক মতন পরা হয়নি। তখন ঘরের সবাই ঘুম থেকে উঠে পড়ে। আরে কি হইছে? তোরা কেন এভাবে দৌড় দিলি? আর কিসের শব্দ হচ্ছে টিনের চালের উপরে? ইয়ামিনের মা তখন ইয়ামিনের নানিকে সবটা খুলে বলতে লাগলেন। ও মা গো, আমরা দুজন আজকে শেষ হয়ে যাইতাম। বাথরুমের চালের উপরে ভূত পা ঝুলাইয়া বসা ছিল। কি বলিস আপা, সত্যি ভূত? নানি তুমি জানো ওইটা সেই পিঠা দেওয়া ভূত। আমি শিওর তোমার পিঠার ঘ্রাণে সেই ভূতটা আবার চলে আসছে।
আরে তোরা ভয় পাস না, চুপ করে বসে থাক, আমি তো এখন আছি। ঘরের চালের উপরে তখনও ঢিল পড়ার শব্দ হচ্ছে, মনে হচ্ছে বাইরে কেউ মুড়ি মুরগির মতন ঢিল ছড়ছে। নানি শুনছো, ওই তো টিনের উপরে কে যেন ঢিল মারতেছে। আমার মনে হয় টিন ভেঙে ঘরে চলে আসবে পিঠা খাইতে। আমার খুব ভয় লাগতেছে। আরে ইয়ামিন, ভয় পাস না, আমি তো আছি। আমি দোয়া দুরুদ পড়তে লাগছি। আমি দোয়া পড়ে এখনই ফু দিচ্ছি, সবকিছু ঠিক হয়ে যাবে। এখনই আয়াতুল কুরসি পড়তে শুরু করি, দেখিস সব পানির মতন ঠান্ডা হয়ে যাবে। এই বলে ইয়ামিনের নানি তখন দোয়া দুরুদ পড়তে শুরু করে। সারা রাত আর কেউ ঘুমাতে পারলেন না। তখন আর ইয়ামিনের পেট ব্যথার কথা মনে ছিল না। ভয়ের চোটে কোথায় যেন তার পেট ব্যথা উধাও হয়ে গেছে। পরের দিন সকালবেলা সূর্য ওঠার পর ভয়টা একটু কমলো। নানি মসজিদের হুজুরকে খবর দিলেন। হুজুর এলেন তাদের বাড়িতে। তিনি সবটা শুনেন। হুজুর বাজারের দিকে তাকালেন। হুজুর তখন গম্ভীর গলায় বললেন, খারাপ বাতাস ছিল ওটা, বাজারে জিন থাকে, রাতে ওদিকে অপবিত্র অবস্থায় যাওয়া ঠিক হয় নাই। আর মিষ্টি জাতীয় খাবার মানে পিঠা খেয়ে রাত্রে বের হলে জিন ভূত আকৃষ্ট হয়। কি ওইটা ভূত ছিল না, জিন ছিল? তাও আবার পিঠার গন্ধে এসেছে। আম্মু, আমি আর কখনো পিঠা খাবো না। হুজুর তখন এক মগ পানিতে ফু দিলেন। ইনশাল্লাহ এই পানি বাড়ির চারপাশে ছিটিয়ে দিন, ইনশাল্লাহ আর কোনো ভয় নেই। আমি বাড়িটা বন্ধ করে দিলাম। হুজুর তখন চলে যায়। ইয়ামিনের নানি ইয়ামিনকে বললেন, কি নানু ভাই, আরো পিঠা খাবা নাকি? ইয়ামিন পেটে হাত দিয়ে করুণ মুখে বলে, নানি পিঠা তো খাইতে চাই, কিন্তু পিঠা খাইলে যদি বাথরুমে যাওয়া লাগে তাইলে আর জীবনও পিঠা খাবো না। কাল রাতে আমি যা দেখছি, আমার 7 জন্মের হাগু শুকায় গেছে। তখন শ্রাবণী হেসে দিল, ইয়ামিনের মাও তখন হেসে দিল। শীতকালে আর যাই হোক, রাতে আর কোনোদিন পেট ভরে পিঠা খাবো না। আর যদি খেতেই হয়, সূর্য ডোবার আগেই বাথরুমের কাজটা সেরে রাখবো। যেই কষ্টে আমার পেট খারাপ আর ওই ভূতের সাথে লড়াইটা শেষ হলো, আর কোনোদিন আমি পিঠা খাচ্ছি না রাতের বেলা। তো বন্ধুরা, তোমরা কেউ এভাবে বিপদে পড়েছো নাকি পিঠা খেয়া? সেটা কমেন্টে জানিয়ে দিবে।